খুব শোনা যেত জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা খুব ভালোভাবে আছে। সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিক আবারও আমির নির্বাচিত হয়ে প্রমাণ করলেন, যেভাবে তিনি হলেন, আমি অন্তত পড়ে আমার কাছে মনে হলো এই তথাকথিত গণতন্ত্র আদতে গুপ্ত গণতন্ত্র। মানে গুপ্ত শব্দটা জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের সাথে সাম্প্রতিক সময়ে ব্যবহৃত হচ্ছে এবং আমার কাছে এটাকে গুপ্ত বা ছদ্ম যেভাবেই বলি না কেন গণতন্ত্র বলে মনে হতে পারে। খুবই অবিশ্বাস্য। মানে আমি আগে ঠিক এত বিস্তারিতভাবে জানতাম না। এটা আমিও প্রচুর শুনেছি, জামায়াতে ইসলামীর দলের ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। এখানকার কেন্দ্রীয় সদস্যরা ভোটের মাধ্যমে তাদের সর্বোচ্চ নেতা নির্বাচন করেন। এই ধরনের আলাপ জামায়াত এবং শিবির দুই ক্ষেত্রেই আছে। যদিও আমাদের আশপাশে পরিচিত মানুষজন, অবশ্য জামায়াত এবং শিবির তো আর মহাকাশ থেকে আসেনি এবং তারা এই সমাজেই বাস করেন। আমরা এটা জানতে পেরেছি, এগুলো আসলে নাটকের বেশি কিছু না। ইনফ্যাক্ট এখন যে নিউজ আমাদের সামনে এসছে, একজন সাধারণ একবার শিশুও বুঝবে ব্যাপারটা আসলে কি। নিউজটা এরকম, অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শফিককে জামায়াতের আমির নির্বাচিত করেছেন। বলা হচ্ছে 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। এরপর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 26-28 কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। পরের বাক্যটা ইনফ্যাক্ট এটা খুবই ইন্টারেস্টিং। তবে কত ভোট পেয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী কেউ ছিল কিনা তা জানানো হয়নি। আমি এই বাক্যটারই বিশ্লেষণে আসবো। একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এরকম, যে দলটা বিরাট গণতন্ত্রের সবক দেয়, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা বলে, সেই দলটায় এখন পর্যন্ত মানে এতগুলো বছরে মাত্র 6 জন নেতা আমির নির্বাচিত হয়েছিলেন, পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে। 56 থেকে 60 পর্যন্ত মাওলানা আব্দুর রহিম, 60 থেকে 71 পর্যন্ত এবং 92 থেকে 2000 পর্যন্ত অধ্যাপক গোলাম আজম। মানে বাংলাদেশে শেখ হাসিনা এবং খালেদা জিয়ারই খালি বদনাম হয়, তারা বছরের পর বছর থাকেন। এই ভদ্রলোক 20 বছরের মতো ছিলেন। 79 থেকে 92 সাল পর্যন্ত আব্বাস আলী খান ভারপ্রাপ্ত, 2000 থেকে 2016 পর্যন্ত মতিউর রহমান নিজামী। তার মৃত্যুদণ্ড না হলে তিনি সম্ভবত 16 বছরেরও বেশি থাকতেন। তারপরে মাঝখানে 3 বছরের মতো মকবুল আহমেদ, 16 থেকে 19, 19-এর পর থেকে এখন পর্যন্ত জনাব শফিক এবং পরে আছেন, এবং ধারণা করা যায় তিনি থাকতেই থাকবেন। এবং অবশ্য তারা বলতেই পারেন গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলে তো তারা থাকতেই পারবেন। আচ্ছা, একটু খেয়াল করি, যে বাক্যটা নিয়ে কথা বলতে চেয়েছি আমি আবারও পড়ি। তবে কত ভোট পেয়েছেন ডাক্তার শফিক সম্পর্কে বলা হচ্ছে এবং নিকটতম কেউ ছিল কিনা তা জানানো হয়নি। মানে একটা ভোট হচ্ছে, যেই ভোটে এই ধরনের একটা ব্যবস্থা আমাদেরকে হঠাৎ করে জানানো হলো, সর্বোচ্চ ভোট পেয়ে জনাব শফিক জিতেছেন, ওনার ভোট নেই। মানে একটা নির্বাচন বলতে আমরা কি বুঝি? জনগণের সামনে যদি তারা এটাকে প্রকাশ করতে চান, তারা তো একটা রাজনৈতিক দল, তারা যদি একটা ব্র্যান্ডিং করেন নিজের দলের, যে তাদের দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা দুর্দান্তভাবে হয়, তাহলে জনগণকে দেখাতে হবে। একটা নির্বাচন হওয়ার জন্য যা হয়, একটা নির্বাচনের কথা ঘোষণা করবেন। আমাদের অন্য দলগুলো যেমন কাউন্সিল ঘোষণা করে, সেই কাউন্সিলে শেষ পর্যন্ত যেভাবে তাদের নেতা নির্বাচিত হন, এটা আসলে ভোটে বা নির্বাচনের মাধ্যমে হবার কথা, কিন্তু সেটা হয় না। এটা সর্বোচ্চ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, তিনি তার মতো করে সব করে ফেলেন। হ্যাঁ, এটা সত্য, এখানে গণতন্ত্রের চর্চা সেভাবে নেই। কিন্তু জামাত যেহেতু এটা বলছে এবং একটা পারসেপশন তারা তৈরি করেন, এবং আমি অনেকের মধ্যে দেখেছি এই কথাটা বলার প্রবণতা আছে। তাদের কথা ছিল তারা আমির নির্বাচন কবে থেকে কবে হবে এগুলো জাতি জানার আছে। জামাত এখন বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাস মিলিয়েও ইতিহাসে এত বেশি গুরুত্বপূর্ণ বা মনোযোগ কোনোদিন পায়নি। সুতরাং জামাতের জানানোর কথা ছিল নির্বাচন কবে থেকে কবে হবে, কারা কারা প্রার্থী হচ্ছেন, নিদেন পক্ষে যে এতজন প্রার্থী হয়েছেন, নাকি প্রার্থী হওয়ার সিস্টেম নেই তাও বলুন। যে যারা রুকন আছেন তারা তাদের স্পন্টেনিয়াসলি তাদের নাম দেবেন, ওখান থেকে গুনে টুনে যাকে বেশি হবে তাকে ঘোষণা। মানে আমরা পুরো প্রসেসটার কিছুই জানি না, অন্তত পাবলিকলি তারা ভেতরে ভেতরে কি করেছেন জানি না। কিন্তু তাদের একটা রাজনৈতিক দল হিসেবে, বাংলাদেশে ক্রিয়াশীল একটা রাজনৈতিক দল, যে দলটা নির্বাচন করে ভালো ফলাফল করবে বলে পারসেপশন আছে, এমনকি ক্ষমতায় চলে যেতে পারে বলেও ধারণা করেন, যে তাদের একটা ইসলামিক জোট যদি হয়, সাথে আওয়ামী লীগের ভোট যদি যোগ হয়, সব মিলে। তো সেই দলটা কিভাবে এটা করলো আমাদের কাছে তো কোনো তথ্য নেই। মানে আমাদের সামনে এসে একজন এসে তাদের প্রধান নির্বাচন কমিশনার অভ্যন্তরীণ নির্বাচনের জন্য এসে ঘোষণা করে দিলেন যে উনি নির্বাচিত হয়েছেন, আমরা এত তারিখ থেকে রুকনদের ভোট নিয়েছি, নেওয়ার পরে উনি নির্বাচিত হয়েছেন, উনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। ওনার ভোট কত, আশপাশে কে ছিল না ছিল, কোনো রকম কোনো আলাপ নেই। এই হচ্ছে জামাতের গণতন্ত্র। তো এই গণতন্ত্রকে
ছদ্ম বা গুপ্ত, গুপ্ত শব্দটা যেহেতু অনেক বেশি ব্যবহৃত হচ্ছে, জামাত এবং শিবিরের সাথে সম্ভবত এই শব্দটাই সবচেয়ে বেশি যায়, কারণ এই দলটা নানা সময়ে নানাভাবে নানা রকমভাবে এই গোপনে থেকে লুকিয়ে থেকে তার সব কিছু, তার গণতন্ত্রও গুপ্ত, সে এইরকম একটা পারসেপশন মানুষের সামনে তৈরি করছে, অথচ তার গণতন্ত্র গুপ্ত। গণতন্ত্র চিরকাল পৃথিবীর প্রতিটা দেশে গণতন্ত্র হচ্ছে ট্রান্সপারেন্সির একটা সিনোনিম। এখানে প্রকাশ্যভাবে কথা হয়, প্রকাশ্যভাবে সব কিছু হয়, প্রকাশ্যভাবে মানুষকে জানিয়ে করা হয়, সেটা হলো গণতন্ত্রের একটা খুবই উল্লেখযোগ্য দিক। আর এই ধরনের লুকিয়ে চুরিয়ে করা, এগুলো আমরা স্বৈরাচারী দেশগুলোতে, কমিউনিস্ট দেশগুলোতে, এইসব ক্ষেত্রে চায়নাতে আমরা দেখেছি, চায়নাতে এই ধরনের গোপনে গোপনে তাদের সদস্যরা নির্বাচিত হন, পলিট ব্যুরো হয়, তাদের সেন্ট্রাল কমিটি আছে, আবার সেন্ট্রাল কমিটির স্ট্যান্ডিং কমিটি আছে, কীভাবে হয় আমরা আসলে জানি না। সো জামাতের মডেল টু সাম এক্সটেন্ট চায়না যেভাবে করছে সেরকমভাবে হয়, অথচ গণতন্ত্র বলে তাদের সে কি বিরাট ফুটানি। আমি চাইবো এই দলটা বুঝুক যে তারা বাংলাদেশে এখন একটা প্রকাশ্য রাজনৈতিক দল, তাদের প্রকাশ্যে খোলা মনে সাহসের সাথে রাজনীতি করা উচিত। কেউ বলতে পারেন জামাতের রাজনীতি জামাতকে করতে দেন, আপনি কেন করবেন? না, একজন নাগরিক হিসাবে আমি এটা দেখতে চাই বাংলাদেশে ক্রিয়াশীল একটা রাজনৈতিক দল, যেটা ওই যে বললাম বিএনপি, এখন আওয়ামী লীগ বাদ দিচ্ছি, আমরা বিএনপি গঠনতন্ত্র যেভাবে আছে সেভাবে হয় না, সুতরাং বিএনপির এই ন্যারেটিভ আমরা নেই না। জামাত বলছে যে তারা গণতন্ত্রের চর্চা করে, জামাতেরটাও নেই না, সুতরাং জামাতও একই রকম, এবং এখানেও 20 বছর 15 বছর 16 বছর ধরে এক একজন আমির থাকেন, ভার্চুয়ালি কোনো ডিফারেন্সের কিছু নেই। শুধুমাত্র কতগুলো কারসাজি করে তারা আসলে দেখানোর চেষ্টা করছেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, মানুষকে মুখোশ দেখানো, বোকা বানানোর চেষ্টা, এগুলো মুনাফিকি, এগুলো ভালো কিছু না, এগুলো খুব খারাপ চর্চা। আমি মনে করি একজন নাগরিক হিসাবে আমার এটা দেখতে চাওয়ার আছে, এটা আমি যাচাই বাছাই করার অধিকার আছে, আদতে জামাত তার দলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে কিনা। সেটা যদি আমি স্পষ্ট না হই, জামাতের তথাকথিত গণতন্ত্রের চর্চাকে আমি গুপ্ত গণতন্ত্র চর্চাই বলবো, এবং জনগণ যেন এদের এই গুপ্ত কর্মকাণ্ডকে ধিক্কার জানায়। একটা রাজনৈতিক দল যেটা গণতান্ত্রিক পেরিফেরিতে আছে, সে প্রকাশ্যভাবে কাজ করবে, প্রকাশ্যভাবে কথা বলবে, সে কোনো কিছু লুকাবে না, তার কর্মসূচি কী, সে কীভাবে দিতে চায়, সে ইসলাম শব্দটা কেন আনছে, সেটা কীভাবে ইসলামকে ইনকর্পোরেট করে, সে শরিয়া আনবে কি আনবে না, আনলে কেমন হবে, আমি এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো পরে, এগুলো সব বলা দরকার। সব সরিয়ে টরিয়ে রেখে গোপনে একজনকে বলছি সরিয়া থাকবে কি থাকবে না, আরেকজনকে বলছি আমি দুর্নীতি দূর করবো, চাকরি দেবো, এই যে হাইড অ্যান্ড সিক গুপ্ত রাজনীতি, এই রাজনীতি থেকে জামাত বেরিয়ে আসতে হবে। কারণ আমরা প্রশ্ন তুলে যাব, তারা আসবেন কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা এই প্রশ্ন ক্রমাগত তুলে যাব। গুপ্ত রাজনীতি বাংলাদেশে, গুপ্ত গণতন্ত্রের চর্চা বাংলাদেশ আসলে শেষ হওয়া উচিত। শাপলা-কলি প্রতীক অ্যাকসেপ্ট করেছে এনসিপি। আমি এনসিপিকে অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই এনসিপি এবং শাপলা-কলির প্রতি। খুবই চমৎকার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি তারা দেখিয়েছেন। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এই সিদ্ধান্তটা খুবই ভালো হয়েছে। আমরা খেয়াল করেছি প্রতীক নিয়ে ইসির সাথে এনসিপির একটা সংকট তৈরি হয়েছিল, মানে এটা বেশ খানিকটা ইগোর সংকটের মতো মনে হচ্ছিল। আমরা একটু যদি ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করি, ইসির প্রতি এনসিপির কিছু নেগেটিভ অ্যাটিটিউড বেশ কিছুদিন থেকে ছিল, যেটা সম্ভবত অনেক বেশি বেড়ে যায় জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে জনাব ইশরাক হোসেনের যখন ক্ল্যাশ তৈরি হয়। ইসি জনাব ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করেন, তখন সারপ্রাইজিংলি বলছি, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির কেউ নন। আমরা দেখলাম এনসিপির যারা আছেন তারা আসিফ মাহমুদের পাশে দাঁড়িয়ে গেলেন, নানান মন্তব্য করছেন, এমনকি তারা ইসি ঘেরাও করতে গিয়েছিলেন, এবং অবিশ্বাস্যভাবে তারা ইসির কাছে তখন স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিলেন। মানে ইসি স্থানীয় সরকার নির্বাচন দেয় না, দিতে পারে না, এমনকি আমাদের রেগুলার সরকার থাকলেও স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত এক্সক্লুসিভলি সরকার যদি চায়, মানে তারা এনসিপিকে বলছে আপনারা সংবিধান খুঁজে দেখতে পারেন, প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন ছাড়া কোনো কিছু তার এখতিয়ারে নেই নিজে থেকে। ওই ক্ষেত্রে সরকার যদি বলে তাহলে তাদের করতে হবে। ইভেন এবার সংসদ নির্বাচনও তাদের হাতে নেই, যেহেতু আমরা এখন ঠিক কনস্টিটিউশন পুরোপুরি ফলো করে চলতে পারছি না। যাই হোক, তারা সেটা করলেন। তারপরে মাঝে মাঝে তারা এই ধরনের আওয়াজ দিয়েছেন, এই ইসি পক্ষপাত দুষ্ট, তার অধীনে নির্বাচন হতে পারে না, ইসি নিয়োগ আইন নিয়ে তারা কথা বলেছেন। মানে এগুলো প্রত্যেকটা চাপ তৈরি কৌশল, হাসিনা তৈরি আইনের বলে কথা না। মানে আমাদের তো একটা সময় ইসি তৈরির আইনই ছিল না, কিন্তু বাংলাদেশে ভালো ভালো ইসি এসেছিলেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় যারা কাজ করেছেন তারা দেশে ভালো নির্বাচন করেছেন, তখন আইনই ছিল না। সুতরাং আইনও আসলে খুব মেজর ইস্যু না, তাদের সাথে এই কনফ্লিক্ট ছিল। সর্বশেষ প্রতীক নিয়ে যেখানে চলে গিয়েছিল ব্যাপারটা,
সেখানে এনসিপির মতো একটা দল, যেখানে এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণরা আছেন অনেকেই, তারা যখন একটা প্রতীক চেয়েছেন, সেটা নিয়ে তারা চেয়েছেন যে এটা তারা অর্জন করে তারা একটা বিজয় নিয়ে নির্বাচনের মাঠে যেতে, তারা এখন জানাচ্ছেন তারা নির্বাচনের মাঠে যাবেন। ওদিকে ইসির জন্য এটা মেনে নেয়া, তারা যেহেতু বারবার এটাকে ডিনাই করেছেন নানান কারণে, যদিও আমরা খুব স্পষ্ট কোনো যুক্তি বা আইন আসলেও দেখিনি। এনসিপি যেটা বারবার জানতে চেয়েছিল, একটা যুক্তি ছিল নাগরিক ঐক্য এটা চেয়ে পায়নি, তাই এটা দিলে প্রশ্ন উঠবে। নাগরিক ঐক্য পরবর্তীতে তার দাবি পুরোপুরি ছেড়ে না দিলেও সে বলেছিল যে তারা, যারা মাহমুদুর রহমান মান্নাকে আমরা দেখেছি, তারা জানিয়েছিল যে তারা আইনি কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন না। এরপর আমার মনে হয় যে খুব বেশি সমস্যা ছিল না। যে সমস্যা একটা হয়ে দাঁড়িয়েছিল সেটা হলো ইসি যদি এত চাপের কাছে নথি স্বীকার করে সে তার প্রতীকের ক্ষেত্রে, কারণ এই প্রতীক তালিকায় ছিল না, এটাকে তালিকায় অন্তর্ভুক্ত করে দিতে হবে, এই দাবি যদি পুরোপুরি তারা মেনে নিতে যেতেন তাহলে ইসির অথরিটি নিয়ে প্রশ্ন আসতো। বাংলাদেশের নির্বাচন মূলত সরকারই করে, এটা নিয়ে জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, কিন্তু ইসির একটা স্বাধীন সত্তা আছে এবং আমাদের সংবিধান অনুযায়ী আর্টিকেল 120, 126 অনুযায়ী তাদের খুবই ভালো ক্ষমতা আছে এবং সংসদ নির্বাচন বা এই দল নিবন্ধনের বিষয়টা যে আইনের অন্তর্ভুক্ত আরপিও, সেখানেও তাদের খুব ক্ষমতা দেয়া আছে। সো ইসি যদি এটা মেনে নিতে খুব সহজে পুরোপুরি, ইসির জন্য সমস্যা হতো বিশেষ করে কোনো দল এই দাবি করতে পারতো যে ইসি একটা প্রতীক কি দেবে না দেবে সেটা ঠিক রাখতে পারে না একটা নতুন দলের কাছে, সেই ইসি কীভাবে নির্বাচন ঠিকঠাক মতো করবে। ওদিকে এনসিপি তার দাবির পর কোনো রকম বিজয় না নিয়ে মাঠে যাওয়াও তাদের জন্য কঠিন ছিল। ফলে মাঝামাঝি যে জায়গাটা অফার্ড হয়েছে, আই ফাউন্ড ইট ফাইন। এবং শেষ পর্যন্ত এনসিপি প্রথম তারা একটু প্রতিবাদ করলেও পরবর্তীতে তারা এটা মেনে নিয়েছেন। আমি এটাকে খুবই ভালো পলিটিক্যাল ম্যাচুরিটি দেখানো বলে মনে করি। সংঘাত সংকট যত এড়ানো যায়, আমি মনে করি এই সিদ্ধান্তের মাধ্যমে দুই পক্ষেরই মুখ রক্ষা, আমরা রাজনীতিতে এগুলো আসলে হয়তো মুখ রক্ষা হয়েছে, একটা সমঝোতা হয়েছে, মাঝামাঝি একটা জায়গায় যাওয়া গেছে, এটা মেনে নিয়ে তারাও একটা ম্যাচুরিটি জানিয়েছেন। এটা আমাদের নির্বাচনের পথে খুব বড় ব্যারিয়ার ছিল তা না, যদিও এনসিপি ঘোষণা করেছিল যে এটা ছাড়া তারা নির্বাচনে যাবেন না। সো এটা সরে যাওয়াটা মোটা দাগে ভালোই হয়েছে, যদি এটা মূল সংকট না। মূল সংকট আসলে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা কীভাবে বাস্তবায়িত হবে, কতটুকু বাস্তবায়িত হবে, গণভোট কবে হবে এবং গণভোটে কি থাকবে, নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, সেটাই মেজর ক্রাইসিস। আমি আশা করি এনসিপি বাকি জায়গাগুলোতেও ম্যাচুরিটি দেখাবে, সমঝোতার মতো আচরণ করবে। কারণ এই পারসেপশন বহু ক্ষেত্রে আছে যে তারা অনেকে নানাজনের কথা শুনে নানাভাবে বিহেভ করার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশকে আমরা যেন একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে না যাই এবং কোনো দলই কোনোভাবে যেন জনগণের কাছে এভাবে পরিচিত না হন যে এই দলটার কারণে অস্থিরতা তৈরি হয়েছে। সো আবারও এনসিপি এবং শাপলাকলি প্রতীককে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। তারা 300 আসনে প্রার্থী দেবেন, আমি আশা করি তারা ভালো করবে নির্বাচনে।